এইখানে বহু পুরনো দেবল রাজার একটা রাজধানী ছিল, কিন্তু আমরা সে রাজা যথার্থ নাম, তার ঠিকানা বা কোনো লিপি আমরা এখানে পাইনি। এটা কিন্তু 2020 সালে এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে এবং বাবার এটা নির্দেশেই তৈরি হচ্ছে। দেবগ্রামের বহু সম্পত্তি, মূল্যবান জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তা এখানে একটা মিউজিয়াম করলে কেমন হয়। তো আমি বললাম ঠিক আছে, তা যদি করেন আপনার, তাতে আমার কোনো আপত্তি নেই। কৌটায় করে ধুলিগুলি রাখা আছে এবং সেই জায়গার পবিত্র জল এগুলি সংগ্রহ করে 108টা পুণ্য তীর্থধামের ধুলি এবং জল, পবিত্র জল, এটা আমাদের এই সংগ্রহ করে সংগ্রহশালার মতো করা আছে। এগুলি নতুন, মানুষ জানে না। এখানে খনন হয়নি, বিভিন্ন জায়গা থেকে যা খুঁজে পেয়েছি তাই আমরা সংগ্রহ করেছি। এখানে কোনটা কোন যুগের এটা নির্ণীত হয়নি। এসেছে বহু জায়গার লোক এখানে এসেছেন। এটা স্টোন নয়, কোনো নয় যে নকল। এই যে কি রুদ্রাক্ষর একটু নকল হওয়ার চান্স আছে, তার জন্য আমাদের এখানে যে গুরুদেব বলুন বা স্যার বলুন, উনি রুদ্রাক্ষর চেনার উপায়গুলো বলে দিয়েছে আমাদের। তবুও আমার মনে হয় এই মহেশ্বর ধাম থেকে যদি রুদ্রাক্ষরগুলো সংগ্রহ করা যায় অনেকটা ভালো হয়, কারণ এখানে রুদ্রাক্ষরটা সঠিক পাওয়া যায়। রুদ্রাক্ষ প্রেডিক্টর আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করে দিচ্ছি। অলরেডি সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে আমাদের এই শিক্ষাটা, বিদ্যাটা। বহুদিন ধরে আমি এখানে বসবাস করছি, কিন্তু এই বিষয়ে ইতিহাস নিয়ে আগ্রহ থাকলেও আমরা একে সংগ্রহ করবার উৎসাহ বা চেষ্টা করিনি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ট্রাভেল ব্লগে। আজ আমি কলকাতার কাছেই একদিনের অসাধারণ ভ্রমণে বেরিয়েছি। আমার প্রথম গন্তব্য ইতিহাসের সাক্ষী দেবল রাজা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বা দেবগ্রাম মিউজিয়াম, যেখানে লুকিয়ে আছে বাংলার প্রাচীন ইতিহাসের অমূল্য নিদর্শন। এরপর ঘুরে দেখব প্রকৃতির শান্ত সৌন্দর্যে ঘেরা দেবগ্রাম বনাঞ্চল, যেখানে সবুজের মাঝে কাটাবো কিছু মনোরম মুহূর্ত। আর এই যাত্রার শেষ পর্বে পৌঁছে যাব ভক্তদের আস্থার কেন্দ্র বাবা মহেশ্বর ধাম মন্দিরে, যেখানে অনুভব করব আধ্যাত্মিকতার প্রশান্তি ও ভক্তির আবেশ। তাহলে চলুন ইতিহাস, প্রকৃতি আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে ভরা এই সুন্দর একদিনের সফরে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেবগ্রাম। তো এইখানে বহু পুরনো দেবল রাজার একটা রাজধানী ছিল, কিন্তু আমরা সে রাজা যথার্থ নাম, তার ঠিকানা বা কোনো লিপি আমরা এখানে পাইনি, কিন্তু আমরা যা পেয়েছি তা মোটামুটি সংগ্রহ করবার চেষ্টা করেছি। আমি এখান ধরে বহুদিন ধরে আমি এখানে বসবাস করছি, কিন্তু এই বিষয়ে ইতিহাস নিয়ে আগ্রহ থাকলেও আমরা একে সংগ্রহ করবার উৎসাহ বা চেষ্টা করিনি। যা ছড়িয়ে ছিটিয়ে পেয়েছি তা রেখেছি, তা কখনো হারিয়ে গেছে, কখনো কেউ নিয়ে গেছে, কখনো অনাদরে তা ফেলেও দিয়েছে। 2016 সালে রানাঘাটের অনির্বাণ বসু, বিশ্বজিৎ রায়, শুভেন্দু মিত্র দেবগ্রাম, সঞ্জয় ভৌমিক, অধীশ হালদার, রঞ্জন শিকদার, আমি চিত্তরঞ্জন বিশ্বাস, একদিন ওনারা সবাই আমার কাছে এসে বললেন যে দেবগ্রামের বহু সম্পত্তি, মূল্যবান জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তা এখানে একটা মিউজিয়াম করলে কেমন হয়। তো আমি বললাম ঠিক আছে, তা যদি করেন আপনার, তাতে আমার কোনো আপত্তি নেই। ওনারা বললেন তাহলে একটা জায়গার দরকার। আমি বললাম আমার একটা ঘরে এটা পড়ে থাকে, আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। সেই থেকেই এই মিউজিয়ামে শুরু হয়েছে। আজ 10 বছর হলো আমাদের এই কার্যক্রম চলছে। আমরা এখানে খনন হয়নি, বিভিন্ন জায়গা থেকে যা খুঁজে পেয়েছি তাই আমরা সংগ্রহ করেছি। এখানে কোনটা কোন যুগের এটা নির্ণীত হয়নি। এসেছে বহু জায়গার লোক এখানে এসেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, রানাঘাট কলেজ, শান্তিপুর কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন লোক এখানে এসেছিলেন। এখানে এসেছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের ডাইরেক্টর 1970 সালে পরেশচন্দ্র দাশগুপ্ত, তারপরে দিলীপ দত্তগুপ্ত, আরও যারা ছিলেন এখানকার প্রত্নতত্ত্ব বিভাগের ডাইরেক্টর, বর্তমান ডাইরেক্টর আছেন, তারাও এখানে এসেছেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল বিপ্লব রায়, এশিয়াটিক সোসাইটি থেকে এসেছেন ইত্যাদি, জাদুঘর থেকে সবাই এসেছেন। তারপরে তারা আমাদের সকলে এ বিষয়ে আর্থিক সহায়তা করেছেন। আমরা এই যেটুকু পেরেছি সংগ্রহ করেছি, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আমরা এখনও কোনো সাহায্য পাইনি। আমরা রেজিস্ট্রেশনও করিয়েছি। তো যা হোক, আমরা চেষ্টা চালাচ্ছি বিভিন্ন লোকের মাধ্যমে। যদি আমরা দুটো ঘর করবার জন্যে কিছু আর্থিক সহায়তা পাই, তাহলে আমি জায়গা দেবো, পাশে ঘর করে আমরা এটাকে সুন্দর করে গড়ে তুলবার আমাদের ইচ্ছা আছে।
আচ্ছা, এই সবগুলো মানে কতদিনের মানে এটাই 10 বছর ধরে আমরা সংগ্রহ করেছি। সংগ্রহ কোথা থেকে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে যে দেবল রাজার গড় আছে, সে গড়ের ভেতর থেকে পেয়েছি, তারপরে কিছু রাজার মাঠ থেকে পেয়েছি, কিছু দুবলি থেকে পেয়েছি, কিছু আনুলিয়া থেকে পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে। এই যে রাজার যে বিস্তৃত এরিয়া ছিল তার বিভিন্ন জায়গায় সভ্যতা ছড়িয়ে আছে, তার থেকে মোটামুটি মানুষের সহযোগিতায় কিছু কিছু সামান্য জিনিসও পেয়েছি। তবে বেশিরভাগ জিনিস আমরা পাইনি, যা পায় সেটা ঘরে রেখে দেয়, আমাদের দেয় না। আর আপনার কি মনে হয় যে এখনো যদি খনন করা হয় তাহলে এখনো খনন করা হলে পাওয়া যাবে? সম্প্রতি গত বছর এপ্রিল মার্চ মাসে খনন হয়েছিল রাজার মাঠ, সেখানে কিছু কিছু পাওয়া গেছে। তবে রাজার মাঠে সে তো ব্যাপক এরিয়া ধরে খনন হয়নি, সামান্য একটু জায়গা খনন হয়েছিল 5-7 কাঠা জায়গা নিয়ে। আগামীতে আশা আছে আমাদের এটা খনন হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রজত কুমার সান্যালের নেতৃত্বে এটা হয়েছে। আশা করছি তারই নেতৃত্বে আমরা এর খননটা করতে পারবো। আর কবে কবে খোলা থাকে এটা? এটা বাড়ির পরে সবসময় খোলা থাকে, মানে সপ্তাহে 7 দিনে যে কোনো দিন? হ্যাঁ, যে কোনো সময় এলে একটু বসতে হয় যদি না। আর এমনি টাইমিং, নর্মাল টাইমিং সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। সেমিনারগুলোতে যেহেতু অনেকেই আসে, তারা তো সবসময় আসে না, যে এই যে স্পটগুলোতে মানে পাওয়া গেছে জিনিসগুলো, ফরেস্ট ডিপার্টমেন্ট, সেটা অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে চলে যায়। এগুলো সব ফরেস্ট থেকে পাওয়া গেছে? না না, এখানকার পুকুর তারপরে এমনকি এখনো পাওয়া যাচ্ছে। আচ্ছা, হয়তো লোকে হয়তো বাড়ি তৈরি করছে, ভিত কাটা হচ্ছে। ও মানে সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে? বিশাল এলাকা জুড়ে। আচ্ছা, বিশাল এলাকা জুড়ে। বুঝতে এটা পারছি, মানে পার্টিকুলার এই জায়গাটুকু থেকে বলা যাবে না। বুঝতে পারছি। অন্তত 8-10টা গ্রাম মিলেই প্রদীপগুলোর কিন্তু বিশেষত্ব আছে। এটা জল প্রদীপ, আচ্ছা, নিচে জল দিয়ে এটা জ্বালা হতো। মানে ওই হ্যাঁ, এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রত্যেকটা প্রদীপ জল প্রদীপ, এমনি প্রদীপ ডাকে। আচ্ছা, এইটা আতরটা, ওইটা এইটা, এই জিনিসটা, এই মূর্তিটা দেখুন, এটা স্তর দেখতে হবে, উপরটা নেই, নারী মূর্তি বলেছে। হ্যাঁ, এটা অনেকটা। এই যে স্ট্রাকচার। মিউজিয়াম তো দেখলেন, এবার আপনাদেরকে জানাচ্ছি এই মিউজিয়ামে কি করে পৌঁছবেন। প্রথমে রানাঘাট স্টেশনে আসতে হবে। আমি শিয়ালদা থেকে রানাঘাট স্টেশন এসেছিলাম। রানাঘাট স্টেশন থেকে রানাঘাট বনগাঁ লোকালে উঠতে হবে। বনগাঁ লোকালে গাংনাপুর স্টেশনে নামতে হবে। মাত্র 10 মিনিট মতো সময় লাগবে। এই লাইনে ট্রেনের সংখ্যা খুব কম। একবার হোয়ার ইজ মাই ট্রেনে টাইম টেবিল দেখে আসবেন। স্টেশন থেকে বেরিয়ে সামনে টোটো স্ট্যান্ড। এরোলি যাওয়া টোটো আপনাদেরকে ধরতে হবে এখান থেকে। টোটোওয়ালাদেরকে বলবেন দেবগ্রাম নতুন পোস্ট অফিস যাব। আর এটা হচ্ছে দেবগ্রাম চার্চ। আমার সময় অল্প ছিল তাই এই চার্চটা ঘুরে দেখতে পারিনি। আপনারা যদি আসেন তাহলে একটু সময় নিয়ে আসবেন আর এই চার্চটাও একটু ঘুরে যাবেন। টোটোওয়ালা পোস্ট অফিসে নামিয়ে চলে গেল। এই পর্যন্ত টোটো ভাড়া মাত্র 10 টাকা। আপনাদেরকে প্রথমে মিউজিয়াম দেখালাম, এবার বলে দিলাম এখানে কিভাবে আসবেন। এবার চলুন দেবগ্রাম ফরেস্ট থেকে একটু ঘুরে আসি। এই মিউজিয়ামের অনেকগুলো জিনিসপত্রই ওই ফরেস্টেই পাওয়া গিয়েছে। এবার চলুন ফরেস্টটা একটু ঘুরে আসি। দেবগ্রাম ফরেস্ট যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তাই স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে পায়ে হেঁটা রাস্তা ধরে চলে যেতে পারেন বা গুগল ম্যাপ ধরেও যেতে পারেন। এটা তো উঠছে, গাছ মরে যাচ্ছে কেন? ও, এখানকার মানুষজন খুবই ভালো। রাস্তা একদম গ্রাম্য পরিবেশ। মিনিট 20 হাঁটার পর আমি পৌঁছই দেবগ্রাম ফরেস্টে। জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন প্রকৃতির এক অজানা রাজ্যে চলে এসেছি। এখানে শহরের কোনো কোলাহল নেই, নেই কোনো শব্দ দূষণ, শুধু প্রকৃতির শান্ত সৌন্দর্য। সত্যি বলতে কি, ক্যামেরায় এই জায়গার আসল সৌন্দর্য পুরোপুরি তুলে ধরা সম্ভব না। নিজের চোখে না দেখলে
বিশ্বাসই করা যাবে না কতটা অসাধারণ এই বন। চারিপাশে সবুজ পরিবেশ যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। এই শান্ত ও সুন্দর পরিবেশে সময় কাটানো সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। একটু পরেই দেখতে পেলাম এক অন্যরকম দৃশ্য, যেটা সাধারণত ফরেস্টে দেখা যায় না। এখানে নিচু জমি, তাই জল জমে থাকে। এখানে সারা বছরই জল জমে থাকে। এটাই দেবগ্রাম ফরেস্টকে অন্যান্য ফরেস্ট থেকে আলাদা করেছে, যা দেখতে অসাধারণ লাগে। বলা যেতে পারে আমি এটা দেখার জন্যই এই ফরেস্টে এসেছি। এর বর্ণনা করা যায় না, শুধু অনুভব করা যায়। আর এই জন্যই এই দেবগ্রাম ফরেস্টকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। আমি একটু চুপ করলাম, আপনারা দেখতে থাকুন। অপেক্ষাকৃত নিচু জমি হওয়ার জন্য এখানে জল জমে থাকে, আর এটাই হচ্ছে দেবগ্রাম ফরেস্টের মূল আকর্ষণ। আপনি যত দেবগ্রাম ফরেস্টের ছবি ও ভিডিও দেখবেন, এই জায়গাটাই মূল আকর্ষণ এবং সবাইকে এটা আকর্ষণ করে থাকে। এই জলের উপরে গাছগুলো দেখছিলাম, আমার এক সাইডে আছে জঙ্গল আর এই দিকে হচ্ছে জলের উপরে গাছগুলো। ওই দিকে দেখুন দুজন যাচ্ছে, বাট ওইখানে আমি যাব কিভাবে সেটা বুঝতে পারছি না, কারণ এই জলাশয় ক্রস করে আমি কি করে ওদের ওইখানে যাব। আর এই জঙ্গলে শুধুমাত্র আমি আছি, আর কেউই নেই অ্যাজ এ ট্যুরিস্ট। তো দেখা যাক আমি কোনো রাস্তা পাচ্ছি কিনা ওই দিকে যাওয়ার। আর ওদের সঙ্গে যে কথা বলবো সেটাও হচ্ছে না, কারণ অনেকটাই দূরে আছে। একটা পায়ে হাঁটা রাস্তা পেয়েছিলাম। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই চলে আসলাম এক অপরূপ সুন্দর জায়গায়। সামনেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর পুকুর। স্থানীয় লোকেরা একে নলপুকুরও বলে। এই পুকুরে মাছও আছে। একটু আগে দেখলাম দুইজন মাছ ধরছিল। বনের গভীরে লুকিয়ে আছে এক অপূর্ব সুন্দর পুকুর, যার শান্ত জল, আকাশ আর গাছের প্রতিচ্ছবি বুকে ধারণ করে আছে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। এখানে প্রতিটি মুহূর্ত শান্তি, সৌন্দর্য আর প্রশান্তির গল্প বলে। শহরের কোলাহল থেকে দূরে এক মনোমুগ্ধকর পরিবেশে কাটানো সময় আমার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে। সবুজের অরণ্যের বুকে লুকিয়ে থাকা শান্তির এক টুকরো স্বর্গ বলা যেতে পারে। এই পুকুর ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে যে হবেই। এবার ইতিহাসে ফেরা যায়। এই সমগ্র ফরেস্টে চারদিকে ছিল 4টি দুর্গ। 3টি দুর্গ অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, 4 নম্বর দুর্গটাও নষ্ট হয়ে গেছে, কিন্তু অপেক্ষাকৃত একটু উঁচু ঢিপি আছে। এবার আমি যাব উঁচু ঢিপিটার কাছে বা দুর্গটির কাছে। আর ট্রাভেল প্রেমী বন্ধুদেরকে বলবো এখানে একবার হলেও ঘুরে আসুন, কারণ আমি সানডেতে গিয়েছিলাম। সমস্ত জঙ্গলে একমাত্র আমিই ট্যুরিস্ট, বাদবাকি আর কেউই নেই। তাই আনটাচ ফ্লেভার যদি জঙ্গলের পেতে চান, যারা অফবিট জঙ্গল ঘুরতে ভালোবাসেন, তারা একবার অন্তত পক্ষে এই জায়গায় আসতেই পারেন। এইদিকে জঙ্গলটা শেষ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে ঢিপিটা হচ্ছে জাস্ট এই জায়গাটা, মানে এই কর্নারটাতে হচ্ছে ঢিপিটা। চোখে দেখে বোঝা যাবে, কিন্তু ক্যামেরার থ্রোতে বোঝানো খুব মুশকিল। একটাইভাবে বুঝতে পারবেন, সে গাছগুলো দেখুন অনেক উপরে উপরে আছে, সমতলের থেকে অনেক উপরে দেখুন গাছ উঠে আছে। এইভাবেই বুঝতে পারবেন যে ঢিপিটা অনেকটাই উপরে। আমি অ্যাকচুয়ালি যাওয়ার চেষ্টাটুকুও করলাম না, তার কারণ হচ্ছে আমি একা আছি, সিঙ্গেল আছি, আমার সঙ্গে কেউ নেই।
আর সেই রকম কোনো রাস্তাও নেই যে আমি ঢুকতে পারবো। আর এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু সাবধানতা অবলম্বন করাটাই আমার কাছে মনে হলো বেস্ট অপশন। এখানে দেখুন সামনে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, সেই মন্দিরে আমি যাব। এখান থেকে মাঠ দিয়ে অনেকটা রাস্তা আছে, যারা শর্টকাট জানে তারা যেতে পারে, কিন্তু আমি সেই শর্টকাট জানি না, এখানকার স্থানীয় লোক নয়, তাই আমি এই রোডটা ধরে মেন রোডে পৌঁছবো, ওখান থেকে আমি যাব। আশা করি হেঁটেই পৌঁছতে পারবো। এবার দেখা যাক কি হয়। মিনিট 15 হাঁটার পরও মন্দিরে পৌঁছতে পারিনি। মন্দিরটা দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তাটা অনেকটা ঘুরে ঘুরে আছে, তাই অবশেষে শর্টকাট নিতে বাধ্য হলাম। এই উপচে ক্ষেতের ভেতর দিয়ে পৌঁছে যাব, এটাই হচ্ছে শর্টকাট রাস্তা। আমি যদি ঘুরে যেতাম তাহলে এই রাস্তাটা দিয়ে যেতে হতো, আরও আশা করি 10 থেকে 15 মিনিট সময় লেগে যেত। এই শর্টকাট রাস্তা দিয়ে গেলে মাত্র 1 মিনিটেই পৌঁছে যাব, তাই শর্টকাট নিতে বাধ্য হলাম। নমস্কার, আমি লালন বিশ্বাস, বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার। এই মন্দিরটা দেখুন একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে, রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ঠিক পূর্ব দিকে 8 থেকে 9 কিলোমিটার দূরে গ্রামের মধ্যে অবস্থিত। গ্রামটার নাম হচ্ছে ঘোলা। এটা দেবগ্রাম অঞ্চলের মধ্যে পড়ে, রানাঘাট 2 নম্বর ব্লক। এটা কিন্তু 2020 সালে এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে এবং বাবার এটা নির্দেশেই তৈরি হচ্ছে। বাবার এটা কোনো একটা ইচ্ছা বা নির্দেশ পেয়েই কিন্তু আমরা এই মন্দির নির্মাণের কাজে বাবার সহযোগিতায় হাত লাগিয়েছি এবং যেটুকু দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হয়েছে। এর পরবর্তীতে আমাদের আরও কাজের অনেক প্ল্যান রয়েছে, সেগুলি আস্তে আস্তে হবে। তবে এখানে কিন্তু 101 শিবলিঙ্গের একটা ব্যাপার রয়েছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখুন পাশেই রয়েছে 101 শিবলিঙ্গ এবং বাবার একটা গর্ভগৃহ আছে মাটির তলায়। এটা মাটির 11 ফুট নিচে বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কিন্তু একটা বিশেষত্ব আছে, প্রতি শ্রাবণ মাসে কি করে আমরা জানি না, কিন্তু ওই গুহার মধ্যে জল চলে আসে। মানুষ কিন্তু সেখানে পুজো দিতে পারে না। এই 4 বছর ধরে আমরা এরকম দেখছি। এটা একটা আশ্চর্য বা অলৌকিক আমাদের কাছে মনে হয়েছে। দূর দূর থেকে লোক আসেন এই দৃশ্য দেখতে বা পুজো দেওয়ার জন্য। শ্রাবণেই এই দৃশ্যটা দেখা যায়, অন্য সময় ফাঁকা থাকে, এখন যেমন ফাঁকা আছে। এটা আমরা দর্শন করতে পারবো। আর বিভিন্ন জায়গার ধামের আমি নিজেও বহু জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন সূত্রে আমরা সংগ্রহ করেছি বিভিন্ন ধামের পুণ্য ধুলি। ধুলি সংগ্রহ করে দেখুন ধামের চারিপাশ দিয়ে কৌটায় করে ধুলিগুলি রাখা আছে এবং সেই জায়গার পবিত্র জল, এগুলি সংগ্রহ করে 108টা পুণ্য তীর্থধামের ধুলি এবং জল, পবিত্র জল, এটা আমাদের এই সংগ্রহ করে সংগ্রহশালার মতো করা আছে। এগুলি নতুন, মানুষ জানে না। পরবর্তীতে যখন দেখলাম যে বেশ কতগুলি ধামের ধুলি সংগ্রহ করা হয়ে গেছে, তখন মনের মধ্যে এই ব্যাপারটা আসলো যে 108টা ধামের ধুলি সংগ্রহ করার একটা ইচ্ছা জাগলো। সেটা আমাদের সম্পন্ন হয়েছে 2024 সালের সময় নাগাদ, সেগুলি প্রতিষ্ঠা হয়েছে। এগুলিও একটা বিশেষত্ব মন্দিরের। আর শুনলেন এই মন্দিরে একটি বিশেষ কোর্স করানো হয়, সেটা কি একটু খুলে বলবেন? হ্যাঁ, দেখুন যারা বিভিন্ন ধাম তীর্থ ঘুরতে যান, সেখানে তো যা দর্শনের জন্যই মানুষ যাচ্ছেন, এখানে কিন্তু দর্শন সেই সঙ্গে কর্মমুখী একটা কোর্স, মানে বাবার ইচ্ছায় এবং তারই একটা দৈব আদেশে আমরা একটা এত সুন্দর একটা ছক পেয়েছি। সেই ছকটা কিন্তু রুদ্রাক্ষের গণনা ছক। এখানে কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা নিয়ে আমরা কোর্স করেছি, এটা শিখিয়ে দিই আমরা। সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের জীবনে পরিবর্তন করে দেওয়ার মতো একটা নির্দিষ্ট রুদ্রাক্ষ গণনার মাধ্যমে বেরিয়ে আসে। কিভাবে সেই গণনাটা করতে হবে সেইটা আমরা শেখাই। এখানে 18টা প্রশ্ন করতে হয়। আর আমাদের যে ছকটা, আশীর্বাদী ছক, দৈব ছক, সেই ছকটার গণনা পদ্ধতিটা আমরা নিয়ে এই বিশেষ কোর্সের আয়োজন। এটা নিয়ে কিন্তু মানুষ, বহু জায়গার মানুষ, সারা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের বাইরে, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং আন্দামান থেকে, ঝাড়খণ্ডের থেকেও লোক এসছে, দিল্লি থেকে, পুনে থেকে, এইসব জায়গায় কিন্তু লোক এই সন্ধান পেয়েছেন এবং এসছেন, এসে তারা এই কোর্সটা করেছেন, করে তারা স্বনির্ভর হয়েছেন যার নিজের এলাকায়। এটা কতদিনের কোর্স? এটা আমরা একদিনে কিন্তু শিখিয়ে দিচ্ছি। বিশেষ যে ছক গণনাটা, সেটা একদিনে শিখিয়ে দিতে পারছি। আর আমরা নোটস দিয়ে দিই, 46-47 পেজের হাতে লেখা নোটস আছে, ওই নোটসটা তাকে আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে সে বাড়িতে গিয়ে উনি ওটা ভালো করে পড়লে কিন্তু রুদ্রাক্ষের আরও ব্যবহারিক দিকগুলি জানতে পারছেন। রুদ্রাক্ষের থেরাপি, রুদ্রাক্ষের মাধ্যমে বাস্তু সমস্যার সমাধান, রুদ্রাক্ষের জল সেবন পদ্ধতি, রুদ্রাক্ষ দিয়ে তিলক চন্দন তৈরি করার পদ্ধতি, এইসব ব্যাপারগুলি সব কিন্তু আমাদের ওই কোর্সের যে নোটস তার মধ্যে আছে। সেগুলি তারা শিখছেন। শিখে অনেকে, তো আমরা তো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি, সার্টিফিকেটও দিয়েছি। আজকেও আমাদের একটা ট্রেনিংয়ের ডেট ছিল, সেক্ষেত্রে দূর দূর থেকে লোক এসছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, তার জন্য এই বাবা মহেশ্বর ধামকে নিয়ে একটা স্পেশাল ভিডিও হবে নেক্সট ভিডিওতে। এই লালন বিশ্বাস
ভদ্রলোক খুবই ভালো মনের মানুষ, কিছুটা সময় কাটিয়েছিলাম তার সঙ্গে। বাবা মহেশ্বর ধামের ফুল ভিডিও নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। আজকের ওয়ান ডে ট্যুর এখানেই শেষ করছি। আর আমি গাঙ্গাপুর হয়ে ফেরত যাব না, মানে আমি যেভাবে এসেছিলাম সেইভাবে আমি ফেরত যাচ্ছি না। এই বাবা মহেশ্বর ধামের এখান থেকেই অটো পেয়ে যাব রানাঘাট যাওয়ার। তাই আপনারা যদি কেউ এই ট্রাভেলটি করেন তাহলে আপনারা এখান থেকেই ফেরত যেতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, আজকের ট্রাভেল ভিডিওটি হলো সব থেকে স্বল্প খরচে। মাত্র 10 টাকা খরচা হয়েছে গাঙ্গাপুর স্টেশন থেকে ডাকঘর আসা পর্যন্ত। যে টোটোতে 10 টাকা দিয়েছিলাম সেটাই, আর পুরো দিনে কোনো খরচাই হয়নি। তাই স্বল্প খরচায় খুব সুন্দর মনোরম পরিবেশে যদি একটা দিন ট্যুর করতে চান তাহলে এই ট্যুরটি আপনারা নির্দ্বিধায় করতে পারেন।